নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতীয় জনতা পার্টির নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে সমস্ত সম্পর্ক, তার সমীকরণ ঠিক রয়েছে তো? এই প্রশ্ন এই মুহূর্তে রাজনৈতিক পরিমণ্ডল অন্যতম একটা চর্চার বিষয় হয়ে উঠেছে। এবং তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রাহুল গান্ধীকে কি প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছে ভারতীয় জনতা পার্টি, এবং তার ফলে তাদের যে পতনের শুরু, সেই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে না? আপনারা যারা 2014 আগের পলিটিক্স দেখেছেন, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ইউপিএ 2 সরকার শেষের দিকে ঠিক যেমন ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছিল, সরকারের প্রতি নিজেদের কোনো কন্ট্রোল ছিল না, সেই জায়গাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তেমন একটা ছায়া দেখা যাচ্ছে। বিভিন্ন প্রেক্ষাপটে দেখা যাচ্ছে। আমরা বলছি না যে 2029 এর নরেন্দ্র মোদী সরকার পড়ে যাবে, নরেন্দ্র মোদী সরকার ভোটে জিততে পারবে না। ভোটের রাজনীতি এবং ন্যারেটিভ তৈরি করার রাজনীতি, দুটোর মধ্যে সম্পূর্ণ কিন্তু এই মুহূর্তে আর মিশ খাচ্ছে না। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার যেভাবে চলেছে, যেভাবে তার ন্যারেটিভ বিল্ড করা হয়েছে, সেই অনুযায়ী তারা আর এই মুহূর্তে পারফর্ম করতে পারছেন না। সেই ছবিটা বারংবার ধরা পড়ছে এবং সেখান থেকেই একদম সরাসরি যেটা খবর উঠে আসছে, নরেন্দ্র মোদী এই মুহূর্তে চাইছেন যে তার সরকার আলটিমেটলি সবার হয়, কিন্তু নরেন্দ্র মোদী যেহেতু সরকারের মুখ্য জায়গায় রয়েছেন, তার সরকার হিসেবেই মানুষ সেটাকে মনে রাখবেন। এবং সেই ক্ষেত্রে তার সরকার যাতে অন্তত মুখ দেখানোর মতন জায়গায় থাকেন, এসে অমিত শাহ অন্তত একটা বয়ান দিন, এটা তিনি চাইছেন সংসদে। কিন্তু আমরা দেখতে পেলাম না সম্পূর্ণ মনসুন সেশনে অমিত শাহ একদিনও আসার মতন সাহস দেখালেন। তিনি বাইরে ঘুরে বেড়ালেন, তার চেম্বারে বসে থাকলেন, পত্রকার যারা রয়েছেন সাংবাদিক, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে গেলেন, সম্পূর্ণটাই হলো, বয়ান দিলেন না। এই নিয়ে জয়রাম রমেশ কি টিপ্পণী করেছেন এবং সম্পূর্ণ প্রেক্ষাপটটার পেছনে আরএসএস ঠিক কোন জায়গাটা কাজ করছে, সম্পূর্ণটি নিয়ে আলোচনা করবো। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। অত্যন্ত ইনফরমেটিভ এই ভিডিও তৈরি করছি। নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে অল ইজ নট ওয়েল, সেই কথাটাই উঠে আসছে। অবশ্যই ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, আমাদের রিচ বাড়বে তাহলে। এবং অবশ্যই বহু মানুষের কাছে আমরা এই খবরগুলো সঠিকভাবে পৌঁছে দিতে পারবো। আপনাদেরকে জানাই এই মুহূর্তে জয়রাম রমেশ, তিনি রাজ্যসভার সাংসদ, কংগ্রেস নেতা, তিনি একটি বক্তব্য রেখেছেন। তার যে পোস্ট, সেখানে তামাম খবর প্লান্ট করা এবং ন্যারেটিভ বদলানোর সমস্ত চেষ্টা সত্ত্বেও কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে আজও লোকসভায় দেখা গেল না। যদিও তার নামে সভায় কাজকর্ম সমস্ত তালিকাভুক্ত ছিল, অর্থাৎ যে সমস্ত বিলগুলো তার পেশ করার কথা ছিল, আমরা আপনাদের দেখিয়েছিলাম যে 11ই আগস্ট তার নামে দুখানা বিল অলরেডি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লিস্ট করা হয়েছিল, কিন্তু সেই বিলগুলো তিনি পাঠ করলেন না। অন্যান্য এমপিরা পাঠ করলেন সেই বিলগুলো, অন্যান্য মন্ত্রীরা পাঠ করলেন, অনেক নিচু মন্ত্রী, অমিত শাহের স্টেচারের মন্ত্রী নয়, তো তারা সেই বিলগুলো পাঠ করলেন। এবং তার সঙ্গে সরাসরি তিনি বলছেন, একবার আবার তিনি প্রমাণ করে দিয়েছেন যে যারা অন্যদের ভয় দেখায়, ধমকায়, তারা নিজেরাই কায়ের হয়। কায়ের বলতে ভীতু হয়। যারা সবসময় ধমকিয়ে চমকিয়ে রাখে অন্যদেরকে, তারা আদপে নিজেদের বাই নেচার তারা নিজেরাই ভীতু হয়, তাই জন্যই অন্যদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। সেই কথাটা তিনি বলছেন। তার পরবর্তীতে 17 দিন ধরে শ্রী অমিত শাহ লোকসভা এবং রাজ্যসভা থেকে অনুপস্থিত, যা সত্যি অভূতপূর্ব। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তিনি কি ভালো আছেন? এবং তারপর শেষ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে সবকিছু ঠিক আছে? দেশ জানতে চায়। একদম সঠিক কথা। তার কারণ দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সংসদে আসবেন, তাদের অফিসে এসে তারা দেশের মানুষের প্রতি জবাবদিহি করবেন। সরকার তো কারোর একার নয়, যারা বিজেপিকে ভোট দেয়নি তাদেরও সরকার সেটা, যারা বিরোধী দলে বসছে তাদেরও সরকার সেটা, এবং সরকার মানুষের কাছে অ্যান্সারেবল থাকবে, এটাই তো নিয়ম, গণতান্ত্রিক প্রক্রিয়া। তো সেই ক্ষেত্রে কেন হঠাৎ করে অমিত শাহ বা দেশের প্রধানমন্ত্রীকে আসতে দেখা যাচ্ছে না? এবং অমিত শাহ আসছেন না বলেই দেশের প্রধানমন্ত্রীও তো আসতে পারছেন না, সেই জায়গাটাও তো রয়েছে। এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে। এবং তার সঙ্গে আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভাইস প্রেসিডেন্ট, আমাদের দেশের উপরাষ্ট্রপতি, তিনি কিরেন রিজিজুকে কয়েকদিন আগে ডাইরেকশন দেওয়ার পরেও অমিত শাহ আসেননি। তিনি কিরেন রিজিজুকে বলেছিলেন যে আপনি বিরোধীদের যে রিকোয়েস্টটা, যে সংসদে আসুন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা আপনি পৌঁছে দিন সেই রিকোয়েস্টটা। তারপরেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন না। Now I request you to consider this request that he requested the Home Minister to come to the House. You represented to it is his will. But you, as a parliamentary affairs minister, you can echo the
sentiments of the opposition to the এবার আপনাদের বলি, এই স্টেটমেন্টটা আসার ঠিক আগেই আরো একটা স্টেটমেন্ট এসেছিল, সেটা অন্য আরেকজনের কাছ থেকে। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কিন্তু তিনি আরএসএস এর একদম এই মুহূর্তে মুখ্য জায়গায় রয়েছেন, মোহন ভাগবত। তার কাছ থেকে স্টেটমেন্ট এসেছিল, তিনি জেন জি কে সমর্থন করেছিলেন। হঠাৎ করেই জেন জি কে তিনি তাদের জেনারেশন তাদের থেকেও বেশি সৎ বলেছিলেন, তাদের যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি দেখতে বলেছিলেন, এবং তাদের উপর লাঠিচার্জ করা বা কোনো রকম বল প্রয়োগ করার পক্ষপাতী তিনি ছিলেন না। অর্থাৎ কোথাও গিয়ে তার পরবর্তীতেই এই যে সিপি রাধাকৃষ্ণন, তার যে বক্তব্যটা, যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে বলুন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন যে বিরোধীরা তাকে সংসদে চাইছে, এটার মধ্যে আপনারা কোথাও একটা মিল খুঁজে পাচ্ছেন না। এই বিষয়গুলো নিয়েও কিন্তু চর্চা চলছে যে তাহলে কি কোথাও গিয়ে আরএসএস এর যে ব্যাকআপটা সেইটা অমিত শাহের সঙ্গে আর নেই। এই প্রশ্ন এই মুহূর্তে রাখলাম আপনাদের সামনে, আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। দ্বিতীয় যে টপিকটায় আমরা আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি, রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে যে পরিমাণ হাইপ দিচ্ছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে কোনো এমপি, যে কোনো মন্ত্রী, সবাই তারা শুধুমাত্র কথা বলতে গেলেই রাহুল গান্ধী বলছে। আমরা একটা জিনিস খুব লক্ষ্য করেছি যে এই গত মনসুন সেশনটা জুড়ে ভারতীয় জনতা পার্টির সাংসদরা কোনো কথাই বলতে পারেনি, এবং তাদের বিশেষ কিছু ছিল না কথা বলার মতন। প্রতিদিন সংসদ শুরু হতো, বন্ধ হয়ে যেত 3 থেকে 4 মিনিটের মধ্যে, তাদের কিছু বলার ছিল না। এবং সেই সময়ে একমাত্র রাহুল গান্ধীকে অ্যাটাক করার একটা তারা প্রেক্ষিত করছিল। এমন ঘটনা আমরা দেখতে পেলাম, আপনাদের দেখিয়েওছি সেই ঘটনা, যে ঝাড়খণ্ডে লাঠিচার্জ হয়েছে স্টুডেন্ট প্রোটেস্টের উপর, কাঁদানে গ্যাস চলেছে কিংবা জল কামান চলেছে, সেটাকে নিয়ে রাহুল গান্ধী অ্যান্সার দিতে হবে, সেই দাবিতে ভারতীয় জনতা পার্টি এবং সামগ্রিক এনডিএর যে সাংসদরা তারা রাস্তায় নেমে পড়েছেন, এবং তাদের মুখে একটাই কথা, শুধুমাত্র কথা বলতে গেলেই রাহুল গান্ধী। राहुल गांधी राहुल गांधी राहुल गांधी राहुल गांधी हैवानियत को हवा दे रहे हैं। আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবিগুলো, যখন তারা ইন্টারভিউ দেওয়ার আগে রাহুল গান্ধী নামটা জপছেন। এই বিষয়টা কিন্তু আপনাদের একটু মনে করিয়ে দিই যে রাজনীতিতে যে কোনো মানুষকে যখন সরকারের পক্ষ থেকে পার্সোনাল অ্যাটাক করা হয়, সরকারের পক্ষ থেকে তাকে শুধুমাত্র বক্তব্য রাখার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়, তখন তার যে রাজনৈতিক স্ট্রেচার সেটা মানুষের মনে অনেক অনেক গুণ বেড়ে যায়। ঠিক একই ঘটনা ঘটেছিল যখন 2009 সাল, 2010 সাল, সেই সময় থেকে কংগ্রেস পার্টি শুধুমাত্র গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে পার্সোনাল অ্যাটাক করতে শুরু করেছিল। আমরা কোনো দলের সমর্থক নয়, তাই জন্য আমাদের কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে কোনো আপত্তি নেই, তাই জন্য কংগ্রেস এই কাজটা করেছিল, এবং তার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বেনিফিট পেয়েছিলেন নরেন্দ্র মোদী তৎকালীন সময়। তাছাড়া শিবরাজ সিং চৌহান তার বহুদিন আগে থেকে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি সেই সময় আদবানির যে বিজেপি ছিল তার সঙ্গে অত্যন্ত ইন্টারনালি খুব ভালোভাবে কানেক্টেড ছিলেন। তিনি তো তত বড় নেতা হতে পারলেন না, নরেন্দ্র মোদীকেই কেন অ্যাটাক করলেন কংগ্রেস পার্টি, এইটা নিয়ে বিজেপির অভ্যন্তরেও কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছিল যে নরেন্দ্র মোদী একজন মুখ্যমন্ত্রী হয়েও তিনি ন্যাশনাল পলিটিক্স এর বিষয় হয়ে দাঁড়িয়েছেন। ঠিক সেই জায়গাটাকে এই মুহূর্তে রাহুল গান্ধীকে দেখে আপনাদের মনে হচ্ছে না, কিংবা ভারতীয় জনতা পার্টির সাংসদদের যে আলাপ আলোচনা সেটাকে দেখে মনে হচ্ছে না, যখনই যারা কথা বলতে যাচ্ছেন রাহুল গান্ধীকে অ্যাটাক করছেন, যখনই যারা কথা বলতে যাচ্ছেন শুধুমাত্র তাদের বক্তব্য রাখার মূল জায়গাটা রাহুল গান্ধী। এবং সেখান থেকে এই মুহূর্তে অনেকেই কিন্তু মনে করছেন যে ভারতীয় জনতা পার্টি তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এটা বোধহয় তারা নিজেরাও বুঝতে পারছে না, এবং তাই জন্যই যা যা করার কথা নয়। গতকাল যে এনডিএর মিছিলটা বেরোলো সেটা বের করার কথা ছিল। যদি বিজেপির এই ধরনের একটা মিছিল বের করার দরকার ছিল, তাহলে তো তারা একদম সরাসরি সংসদে ওয়াক আউট করতে পারতো ঝাড়খণ্ডে। কারণ ঝাড়খণ্ডের সরকার এটা করেছে, মুখ্যমন্ত্রী ইস্তফা চাই, এটাও যদি তারা বলে সেখানকার বিধায়করা, সেখানকার এমএলএরা আমরা বিধানসভা দখল করে ফেলবো, আমরা মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করবো, এটা করতো, আমরা অবশ্যই বুঝতাম যে তার একটা বক্তব্য রয়েছে। তার কারণ সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী, ঝাড়খণ্ড রাজ্যের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা তো নিজেই মুখ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী, তো তাকে তো অ্যান্সারেবল থাকা উচিত। তো রাহুল গান্ধীর নাম নিয়ে হঠাৎ করে সংসদে সামগ্রিক বিজেপি নেমে পড়লো, এটা শুধুমাত্র একটা কাউন্টার করা ছাড়া আর কিছু কি আপনাদের মনে হয়? অবশ্যই আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দুটো বিষয় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, বিজেপির নাম্বার 1 এবং নাম্বার 2 তাদের মধ্যে সবটা ঠিক রয়েছে তো, এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে জায়গাটা তৈরি হয়েছিল শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিয়ে, সেখান থেকে ভারতীয় জনতা পার্টি এত বিষয়টাকে টেনে 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 বড় করেছে, স্ট্রেচ করেছে, সেটা এই মুহূর্তে তাদের কাছে ব্যাকফায়ার করছে, এবং রাহুল গান্ধী অপ্রয়োজনীয় ভাবেই হয়তো খানিকটা বেশি হাইপ পেয়ে যাচ্ছেন। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।